নমস্কার, আমি মানসী চলে এলাম সঙ্গে নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। প্রত্যেক পর্বের মতো এই পর্বেও আমার সঙ্গে আছেন চারজন বিশিষ্ট মানুষ। এরা সত্যি সত্যি নিজস্ব স্বকীয়তায় বিশিষ্ট। এরা মাথা নিচু করতে জানেন না, এনারা শির দ্বারা সোজা করে নিজেদের জীবন কাটাবেন বলে স্থির করেছেন। তাই এই মানুষদের আমার বড্ড ভালো লাগে। সেই চার দিদি আজকে আমার সঙ্গে, এবং আজকে আমাদের টপিক নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং টপিক। আজকের টপিকের নাম রাজেন্দ্র নন্দিনী। হ্যাঁ, রাজেন্দ্র নন্দিনী। সবসময় সব মেয়ের রাজার ঘরে জন্ম নেওয়া হয় না, সবসময় সব মানুষের রাজার ঘরে জন্ম নেওয়া হয় না। কিন্তু আমি যদি আমার জীবন তৈরি করি, তাহলে আমার হাত ধরে আমার পরিবার হয়ে উঠতে পারে একটা রাজসভা। কেমন করে? সেই গল্প শুনবো। আর সেই রাজসভায় আমার পরিবারের লোকেরা হয়ে উঠতে পারে স্পেশাল। তাদের মাথা উঁচু করে বাঁচার রসদ আমি তৈরি করে দেব। এই ভাবনায় যে মানুষরা আজকে নিজেদের জীবন তৈরি করেছেন, তারা আর কেউ নন, আমার সঙ্গে থাকা এই চারজন দিদি। চারজন দিদির সঙ্গে আগে আপনাদের পরিচয় পর্বটা শেষ করে নিই। আমার একেবারে ডান দিকে আছেন মানবীদি। আমি ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়। আমি কোথায় থাকি এটা বলতে পারবো না, কারণ আমি এত ব্যস্ত থাকি এবং রোজই আমাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়। তো সেই কারণে আমার নির্দিষ্ট বাড়িও নেই। যে কটা বাড়ি আছে, মানে যে কটা থাকার জায়গা আছে, সেটাও অনেকগুলো সংখ্যায় আর কি। এতগুলো জায়গা? হ্যাঁ, সেই কবে সুকুমার রায় লিখে দিয়ে গেছেন। গেছো দাদা, তুমি তো দেখছি আমাদের গেছো দিদি, তাই তো? হ্যাঁ, আমার এটাই খুব মুশকিল আর। আচ্ছা ঠিক আছে, বাড়িটার গল্প। তবে আমার জন্ম নৈহাটি, জন্ম চন্দননগরে মামার বাড়িতে, আর বড় হয়ে ওঠা নৈহাটির বড়মার মন্দির তো এখন খুব বিখ্যাত। একদম বড়মার পাশেই আমার বাড়ি। ও, একদম বড়মার পাড়ায়। ঠিক, বাকিটা আমরা শুনবো। তুমি বলো অপরাজিতা। আমি অপরাজিতা দাস। আমি থাকি হচ্ছে রানাঘাটে, কিন্তু আমি লাস্ট 5 বছর কর্মসূত্রে বারাসাতে থাকি। আচ্ছা, কি কাজ করো? আমি একটি প্রাইভেট কলেজের সাথে যুক্ত রয়েছি, সেখানে আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওখানে আমি পড়াই। দিদি বলি। তুমি বলো, তুমি হলে আমাদের আয়েশা। আমি আয়েশা, আমি হাওড়ায় থাকি, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের। আচ্ছা আচ্ছা। এবং আমি একজন শাস্ত্রীয় নৃত্য শিল্পকর্মী। শিল্পী হয়ে উঠিনি এখনো, উঠবো হয়তো কোনোদিন। ও মা, কি কোন স্ট্রিম? কোন ধরনের? ভারতনাট্যম। ভারতনাট্যম? হাই বাপরে, আমার খুব পছন্দের। ঠিক আছে। আর তুমি হলে আমাদের শ্রীতমা। আমি শ্রীতমা রয় চৌধুরী। বাড়ি আমার হালি শহরে, আর সার্ভিস করি। কর্মসূত্রে আমাকে ঝাড়খণ্ডে থাকতে হয়, ঝাড়খণ্ডে পোস্টিং। বর্তমান ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়। বাবাগো, সবাই কত কাজ করে। আজকে আমাদের আড্ডার বিষয় এই দিদিরা। এই দিদিরা জীবনে অনেক ঝড়ঝাপটা সহ্য করেছেন। একটা ভীষণ শক্ত জার্নি ওনারা পার করেছেন, এবং তার সঙ্গে নানা রকম সমস্যা সম্মুখীন হয়েছেন। কিন্তু সমস্ত কিছুকে ওনারা মাথায় রেখে নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন যে আমি যা করব ভেবেছি আমি সেটা করব। তাই তো আমরা এনাদের গল্প আজকে শুনবো, এনাদের জার্নির গল্প শুনবো। সিনিয়র ফার্স্ট? আমার মনে হয় জুনিয়র ফার্স্ট হলে ভালো হতো। জুনিয়র ফার্স্ট হলে তুমি তাই চাও? বট গাছের গল্পটা অনেক বড় গো। আর এরা যারা এখন চারা, তাদের তো অনেকটা কম, তারা বয়সটাও কম, তাদের অভিজ্ঞতাটাও কম, এবং সেখানটা বললে আমার সুবিধা হবে আর কি, বট গাছের সুবিধা হবে। বেশ, তো তাহলে ওকে দিয়ে শুরু করি। হ্যাঁ, বল। আমার জার্নি বলতে পড়াশোনাটা সবকিছু আমার রানাঘাটেই কেটেছে। ওখানেই আমার কলেজ, তারপরে পরের কলেজ শেষ করার পরে আমার যে পড়াশোনা সেটা স্টার্ট হয়েছিল আমার কল্যাণী থেকে, কল্যাণী বিশ্ববিদ্যালয়। ওখান থেকে আমার বাংলাতে মাস্টার্স কমপ্লিট করি আমি। তারপর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমি বিএড করেছি। তারপর ওখান থেকেই আমি মাস্টার্স অফ এডুকেশন অর্থাৎ এমএড কমপ্লিট করি। তারপর আমি নেট ক্লিয়ার করেছি। নেটের পর 2023-এ আমি সেট ক্র্যাক করি, এবং আমার নেট প্লাস জিআরএফ ছিল। আর সেটে কোয়ালিফাই করাটা আমার দিক থেকে অনেকটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি নেটে বসেছিলাম অ্যাজ এ মেল হিসাবে, সেটা আমি কোয়ালিফাই করি। সেটে আমি বসেছিলাম কিন্তু অ্যাজ এ ট্রান্সজেন্ডার হিসেবে। এবং আমি এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ট্রান্সজেন্ডার যে উইদাউট এনি রিজার্ভেশন আমি সেট ক্র্যাক করেছিলাম। একদম। তো তার পরবর্তীকালে আমার যাত্রা শুরু হলো এবার কর্মক্ষেত্রে প্রবেশ করার।
তো সেট কোয়ালিফাই করার আগেই আমি ঢুকেছিলাম, নেট পাস করার পরেই। আমি যে কলেজের নামটি বললাম সেখানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি বাংলা এবং এডুকেশন এবং সাইকোলজি এই সাবজেক্টগুলোর সাথে আমি ইনভলভ রয়েছি ওখানে। আর ওখানে পড়াচ্ছি এবং পড়াতেই কিন্তু আমার এই ট্রান্সফরমেশনের ট্রিটমেন্টটা যেটা আমি করতে চেয়েছি, আমার যে প্রকৃত সত্তাটাকে বাইরে বের করে আনার জন্য, সেটা কিন্তু ওখান থেকে একটু একটু করে আমি শুরু করি। সেই এই জার্নিটা যে তুমি ওই কলেজে পড়াতে এটার মধ্যে দিয়ে গেছো, একদম। সেখানে তোমার স্টুডেন্ট বা তোমার কলিগদের নিয়ে তোমার কোনো সমস্যা হয়নি? অ্যাকচুয়ালি আমি যেটা সব থেকে ফিল করেছি সেটা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে কোনো সমস্যা হয় না, এবং সবার আগে যদি সব থেকে বেশি কারোর ভালো অ্যাকসেপ্টেন্স আমি পেয়েছি সেটা হচ্ছে স্টুডেন্টদের দিক থেকে। বাহ, এটা ভীষণ ভালো কথা। আমার কথাটা বললি না যে এখানে অচিন্তা এলো আমার কাছে চলে গেল, আচ্ছা সেটা তো বলা উচিত। আমি বলছি সবকিছু মাথায় ঘুরিয়ে যায়। আমি এই অচিন্ত ছিলাম আমি আগে, সেখান থেকে অপরাজিতা। তো আমি যখন এমএড করছি কল্যাণী বিশ্ববিদ্যালয়, তখন আমার একটা দিশেহারা অবস্থা যে আমি আমার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলাম ভীষণভাবে। তো তখন মনে হলো যে আমি কার কাছে যাব, মানবীদের ভিডিও তো ইউটিউবে প্রচুর দেখতাম, সেখান থেকে ভাবতাম যে না, অ্যাকচুয়ালি এই চেঞ্জিং প্রসিডিওরটা শুধুমাত্র বিদেশে নয়, আমাদের এখানেও সম্ভব। এবং সেই জায়গা থেকে আমার মনে হলো যে না, দিদির সাথে আমাকে একবার দেখা করতে হবে। তখন দিদি কৃষ্ণনগর ওমেন্স কলেজের প্রিন্সিপাল ছিলেন, তো সেখানে আমি যাই, ওখানেও বিতাড়িত হই। ওরা সামহাও বুঝতে পেরেছিল যে আমি হয়তো আর 5টা গতানুগতিক দেখা মানুষদের থেকে একটু আলাদা, সেই জন্যই হয়তো আমাকে বলা হলো যে তুমি কেন দেখা করতে চাইছো মানবী বন্দ্যোপাধ্যায়ের সাথে। আমি বললাম যে আমি যদি সত্যি কথাটা এখানে বলি আমাকে ঢুকতে দেওয়া হবে না। তখন আমি বললাম যে আমি কল্যাণীতে আমি একটি রিসার্চের কাজের সাথে যুক্ত রয়েছি, সত্যিই করতে হয়, সেটা ডিজার্টেশনের একটা পার্ট থাকে। তো আমি সেই কাজের সূত্রে মানবীদের সাথে দেখা করতে চাই। তখন আমাকে যেতে বলা হলো এবং মানবীদের সাথে আমার ফার্স্ট সেই অচিন্তের সাথে দেখা হলো। চোখই দেখতে পাচ্ছি না। এবং দিদি কিন্তু তখন আমাকে দেখেই বুঝতে পেরেছিল যে আমি কেন এসেছি, আমি কি চাই। তো সেখান থেকে তারপর তো দিদির সাথে আমার কথা বলা শুরু হলো। ধরনের মানুষদের সাহায্য করাটা দিদির পার্ট অফ লাইফ হয়ে গেছে এখন। একদমই তাই, মানে পার্ট অফ জব নয়, পার্ট অফ লাইফ। সাহায্য বলবো না গো, হাত ধরাটা কিন্তু ওটাও আমি বলছি মানসিক সাহায্য, সেটা খুব শক্ত একটা ব্যাপার। এবং সেই সময় দাঁড়িয়ে মানসিক সাপোর্টটা ভীষণভাবে দরকার, যেটা দিদির থেকে পেয়েছিলাম এবং পরবর্তীকালে গাইড করা এখনো পাচ্ছি। এবং দিদি সবসময় বলেছে যে না, পড়াশোনাটা কর। দিদি সবসময় এটা বলেছে, সেটা হচ্ছে নিজের জীবনকে তৈরি করার একটা শক্ত হাতিয়ার, যেখানে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আর 5টা মানুষ তোমার কথা তখনই শুনবে যখন তুমি নিজেকে কিছু করতে পারবে, তোমার নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে পারবে। তো সেইভাবেই আমার তার পরবর্তীকালে কিন্তু নেট, সেট এবং আমার চাকরি, এবং এখনো দিদির সাথে রয়েছে। আশা করি আমি সারাটা জীবন দিদির হাত ধরেই থাকবো। নিশ্চয়ই 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 তাই। হ্যাঁ, মাথার উপর বটগাছ যতক্ষণ আছে ততক্ষণ তার ছায়াটা এনজয় করে নেওয়া উচিত। মানে সেই ছায়াটা থেকে যতটুকু যা আমার পাওয়ার সেটা নেওয়া উচিত। ছায়া না গো, এটা একটা আশ্রয়। মানে মা যেমন তার সন্তানকে আঁকড়ে রাখে, হয়তো যেমন ঈগল পাখি ডানা ছড়িয়ে যখন নিয়ে যাচ্ছে রাবণ সীতাকে, সেই সময় যখন সেই তারা ইয়ে করে, মানে বিভিন্নভাবে প্রোটেকশন। আর কাঠবিড়ালি সেও বালি ফেলছে, এটা তো মহাকাব্য থেকে আমরা বুঝতেই পারি যে এগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র মানুষও তাকে কিছু, তোমায় কিছু দেবে বলে চায় যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। নিশ্চয়ই, নাই বা তোমার থাকলো প্রয়োজন, কিন্তু আমি চাই আমি তোমার সঙ্গে শেয়ার করব, এটা খুব ইম্পর্টেন্ট। প্রয়োজন আজকে তোমার না থাকতে পারে, কিন্তু একদিন তুমি সেটা মিসও করতে পারো যে আহা, ওই হাতটা আমার কাছে এসেছিলাম কেন তখন ধরিনি। ঠিক আছে, আমরা একটুখানি যাব আয়েশার কাছে। আয়েশা, তোমার থেকে একটু গল্প শুনি। আমার বর্ন এন্ড ব্রট আপ হাওড়া এখানেই, এবং আই ওয়াজন্ট শিওর কি আমি নাচটা কি প্রফেশন হিসেবে চুজ করব। আমি পেইন্টিং করতাম একটা সময়, এবং তবে বাড়ি থেকে আমাকে কোনোদিন এসব বাউন্ডারিজ ছিল না। লাকিলি আমি এই দিক দিয়ে এরকম কিছু পাইনি যে অ্যাজ এ মেল, তখন তো অ্যাজ এ মেল আমি অর্প ছিলাম তখন। অর্ক তোমার? অর্প, অর্প। এবার অর্প স্পেলিংটা ARPA, তো সবাই ওটাকে অর্পা বলতো, তো ওটাকে আমি স্টিক করে দিয়েছি এখন। তো এখন আমি আয়েশার সাথে অর্পাটাকে রেখেছি, যেহেতু অনেক কিছুতে আমাকে এখন আয়েশা অর্পা, মন্ডলটাকে M করে দিয়েছি ছোট করে, তো আয়েশা M অর্পা করে দিয়েছি এখন অবধি। আর ডান্স ওয়ার্ল্ডে আসাটার আগে আমার স্বপ্ন ছিল আমি রবীন্দ্র ভারতীতে যাব। জানতাম না কিভাবে যেতে হয়, ঠিক আছে, শুধু শুনেছি ওখানে নাচ নিয়ে একমাত্র ওখানেই পড়াশোনা হয় এখানে, আর বিশ্বভারতীর আমার আয়ত্তের বাইরে ছিল তখন।
অ্যান্ড ইট ওয়াজ লাইক 2011-12 এর কথা বলছি আমি। তো ওখানে এন্ট্রান্স দিতে দিতে হয়নি, 3-4 বার দিয়ে ফোর্থ টাইমে বোধহয় আমার ক্র্যাক হয়েছিল এন্ট্রান্স এক্সাম। আমি গ্র্যাজুয়েশন করতে ঢুকি ভরতনাট্যম নিয়ে ফার্স্ট ওখানে, এবং তার আগে আমি পড়াশোনা চলছিল অন্য একটা ইউনিভার্সিটিতে, ওটাকে ছেড়ে আমি ওখানে ঢুকি। এবং তারপরে অ্যাকচুয়াল আমার জার্নিটা, তুমি অর্প আমি তো এই বছরেও জানুয়ারি অবধি অর্পই ছিলাম। আমি ফেব্রুয়ারিতে ডিসাইড করেছি এবং অন স্পট, নামটা তখনও চেঞ্জ করিনি, বাট আই ওয়াজ জাস্ট থিঙ্কিং হোয়াট আই উইল ডু। আমার কাছে কোনো কিছু মানে ছিল না, আমি শুধু জানি আমি যাব, এবার কোথায় কিভাবে যাব সেটার কোনো আইডিয়া ছিল না আমার কাছে। তবে পেয়েছি, সবার থেকে আমি হেল্প পেয়েছি। তো তবে আমার মনে হয় আমার শিল্প সত্তাটা না আমাকে শির দ্বারা দিয়েছে প্রথম থেকেই। হয়তো আমি খুব লেট করেছি, আমার এখানে যারা আছেন আমার অনেক আগে অভিজ্ঞতা নিয়ে রেখেছেন, আমি খুব অল্প অভিজ্ঞতা নিয়ে রেখেছি ট্রান্সফরমেশনে। কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা সাবকনশিয়াসে ছিল, আসলে দায়িত্ব তো ছিল পরিবারের একটা, তো মাথায় ছিল না যে এটা করতে পারবো বলে কোনোদিন, এত ভাবিনি। এটা করতে করতে যখন রবীন্দ্রভারতীতে একটা বড় একটা ক্যাওয়াস হয় আমার এডুকেশনে, শুনবো পরে। হ্যাঁ, তো তারপর থেকে এই মুহূর্তে এখন শুধু ভালোটা নিশ্চয়ই। তো ভালো বলতে আমার বেশিরভাগই ভালো। আমি কোনোদিন খুব একটা, আমি যে সারাউন্ডিংসে থেকেছি এবং এখনো থাকি, আমাকে কোনোদিন কেউ আঙ্গুল তুলে এটা বোঝায়নি যে আমি আলাদা যাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। এই লাইনটা খুব ভালো লাগলো আমার, না তোমাদেরকে কেউ আঙ্গুল না, আমাকে কেউ বোঝায়নি কোনোদিন, এবং আমিও তাই জন্য এরকম ভাবেই থাকি। ঠিক ঠিক। বিশ্বভারতী আমার আয়ত্তের বাইরে, এই কথাটা কেন? না, এটাতে আমরা যাবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, এটাতে আমরা যাবো, কিন্তু তার আগে নিতে হবে আমাদের ছোট্ট একটা ব্রেক। অফিসিয়াল ব্রেকটা একটুখানি নিয়ে নিই, কোথাও যাবেন না, বুঝতে পারছেন তো, আলোচনার মাঝখানে ব্রেক নিতে হয়েছে। এক্ষুনি ফিরছি নিয়ে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর, নিয়ে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমরা একটা আলোচনার মাঝখানে ব্রেক নিয়েছিলাম, আলোচনাটা আমরা কন্টিনিউ করি। বলো, আমরা কোথায় আটকে গিয়েছিলাম? ইউনিভার্সিটি পড়াশোনা, বিশ্বভারতী আয়ত্তের বাইরে কেন? আসলে ওই সময় না পড়াশোনা যে ডান্স নিয়ে, মিউজিক নিয়ে, পারফর্মিং আর্টস নিয়ে হয়, সেটার আইডিয়াটাই কেউ দিতে পারছিল না আমাকে। তোমার পেরিফেরিতে এই সম্বন্ধে জানেন এরকম মানুষ ছিলেন না, সেটাই হয়ে গেছে সমস্যা। শুধু জানতাম যে এখানে আর ওইখানে হয়। এবার বিশ্বভারতী মানে বাড়ি থেকে অনেক দূর, এবং বাড়ি ছেড়ে চলে যাওয়া খরচা, যেটা করতে হবে নিজেকে করতে হবে। বাড়ি থেকে কোনোদিন সাপোর্ট করেনি তা নয়, কিন্তু বলেছে যে যেটা করতে হবে নিজেকে, কারণ ফিনান্সিয়াল প্রেসার দেওয়ারও তো একটা লিমিটেশন থাকে, আমি নিজের জন্য কতটা চাপ দেব। কারণ আমি চুজ করেছি প্রফেশনটাকে, আমি ডান্স নিয়ে যাবো, এবং সেটা থেকে কোনোদিন অপোজ করিনি। তো সেটা আমি নিজেই দায়িত্ব নিয়েছিলাম। তো তাই জন্য রবীন্দ্রভারতী আমি ভাবলাম যে ওটা আমার বাড়ির কাছে। সেখানে গিয়ে কি ফেস করতে হলো তোমার? অ্যাকচুয়ালি প্রথম থেকে ইট ওয়াজ ভেরি নর্মাল। আমি কখনোই খুব একটা ওই মানে পপুলারিটি গেইন করিনি কোনোদিনই, তো আমি খুব ভিড়ের পেছনেই থাকতাম। একদিন হঠাৎ 2014-এ আমার অ্যাডমিশন হয়, 16-এ একটা সেমিস্টারে হঠাৎ আমি জানলাম যে আমার অ্যাটেন্ডেন্স নেই, আমি আর পরীক্ষা দেবো না ওই বছরে। ইট ওয়াজ লাইক, আমার না একটা গ্র্যাজুয়েশন হতে হতে আমি আর একটা গেছি, আমরা একটা সার্টেন প্ল্যান করতে যাচ্ছিলাম আমি, যে এই বয়সটা বেরোচ্ছে, তাড়াতাড়ি আমাকে গ্র্যাজুয়েশন শেষ করব, মাস্টার্স করব, চাকরি করব, মানে তখন যে অল্প বয়সে যে চিন্তা ভাবনাটা ছিল। এবার আমি দেখছি যে আমার একটা সেমিস্টার চলে যাবে, মানে 1 year আই হ্যাভ টু টেক আ গ্যাপ। কিন্তু আমি জানতাম আমার অ্যাটেন্ডেন্স ছিল, কি যে হচ্ছিল জানি না, ওই 4-5 জন 7-8 জনকে আটকে দিয়েছে, তার মধ্যে আমিও পড়ে গেছি। তো আমি অ্যাপিল করলাম অনেকবার করে, কোনোরকমভাবে কিছুই হচ্ছিল না, মাথাও কাজ করছে না। একটা বড় ইউনিভার্সিটিতে কার কাছে কি কোথায় কি করতে হয় সেটাও জানা ছিল না, সোজা শিক্ষা দপ্তরে দৌড়েছিলাম। আর তখনই আমাদের কলকাতায় কিছু একটা প্রবলেম চলছিল, এবং শিক্ষামন্ত্রী ছিলেন না সেই দিনকে। চিঠি দিয়েছি, ওনাকে পাইনি, আমি রাজভবনে চিঠি পাঠিয়েছি, মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছি। ঠিক আছে, শুধু আমাকে পরীক্ষাটা দিতে হবে, কারণ পরীক্ষার ডেট 5 দিন বাকি ছিল। বাট কোনো রকমভাবে হেল্প, আসলে প্রসেসটা তো স্লো যায় আমাদের সিস্টেমে, যেটা মেবি মেনে নিতে হচ্ছে।
এবং আমার কাছে তো সোর্স কিছুই নেই। আমার বাবা মাই আমার সাথে সাথে গিয়েছে সব জায়গায়, শুধু পরীক্ষাটা যাতে হয়ে যায়। এবং কারণ HOD, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যেখান থেকে আমার অ্যাটেন্ডেন্স আটকানো হয়েছে, শি ওয়াজন্ট অ্যাগ্রিং, মানে কোনো রকম ভাবে কথাই বলতে চাইছিল না। বাট আমি বলতে চাইছিলাম যে আমার অ্যাটেন্ডেন্স ছিল, তো একবার যদি তাও যদি কনসিডার করা হয় আমাকে কোনোভাবে, খাতা এরকমই থাকতো পড়ে এইরকম। আমি তো দেখতাম যে আমার অ্যাটেন্ডেন্স হচ্ছে, তা আমি তো ওইটুকু অ্যাসিওরেন্স আমার নিজের কাছে ছিল যে আমার আছে। কিন্তু ওই সময় থেকে খাতাটা ঘরে ঢুকে গেছিল না। কিন্তু কি হয়েছিল, আমি একদিন অনেকদিন বাদে যখন কিছুই হচ্ছিল না, প্রায় পরীক্ষা হয়ে যাওয়ার পর একটা ওয়ার্কশপ, আমাদের ডিপার্টমেন্টে তো সারাদিন নাচ গান এটা চলতে থাকে, একটা ফ্রাইডে আমি এরকম গিয়েছিলাম। ফ্রাইডেতে কেউ খুব একটা থাকে না ডিপার্টমেন্টে, ঠিক আছে। আর আই ওয়াজ লাইক থিঙ্কিং যে আমি যদি খাতাটা পেয়ে যাই কোনোভাবে, এবং খাতাটা চুরি করেছিলাম। কেমন ভাবে করেছিলাম, আমাদের যে স্টাফ থাকেন, আমি তাকে সে ঘুমাচ্ছিলেন, আরে তাকে কি হঠাৎ কি করছো, ও ঘুম থেকে উঠে বলছে হ্যাঁ বলো, আমি যে খাতা চাইছে ম্যাম তাড়াতাড়ি দাও। ও চলে গেছে আমার পেছন পেছন খাতাটা দিতে। খাতাটা বের 3-4টে খাতা বের করেছে, আমি জানি কারণ আমি 3-4টে বের করিয়েছি। আমি একটা তুলে নিয়ে চলে গেছি, এবং বাকিগুলো আমি 3-4টে নিয়ে গিয়ে বাকি 3টে ফেরত দিয়ে একটা আমি বাড়ি নিয়ে চলে গেছি। ফটোকপি করে, আমার বুদ্ধিটা তখন খুব কম ছিল, কি করতে হবে জানি না। ফটোকপি করে আমি জেরক্স করে ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের HOD থেকে VC, রেজিস্ট্রার সবাইকে পাঠিয়ে, বিকজ আমার অ্যাটেন্ডেন্স আছে ওখানে, ঠিক আছে। এবং তারপরে কি হয়েছিল, খাতাটাকে আমি আবার জমা করে রেখে চলে এসেছিলাম। বাট দ্য থিং ইজ, খাতাটা তো আমি নিতে পারি না ওখান থেকে না, আর সেটার দায়িত্ব তো ডিপার্টমেন্টের। আমার কাছে খাতাটা আসবেই বা কেন, কারণ সিকিউরিটির অভাব ছিল ওখানে। অন্য একটা অ্যাঙ্গেলে আবার সমস্যা শুরু। হ্যাঁ, আমাকে বলেছিল আমি চুরি করে নিয়েছি, কিন্তু কি হয়েছিল, খাতাটা ওদের কাছেই ছিল। এবং আলাদা করে আমাদের কোনো একজন ব্যক্তি, ওখানকার হেড বা আরো আমাদের মানে ওনার ওপরে যে আছে, সে সেটাকে রেখে দিয়েছিল। আমাকে বলেছিল তুমি কিছু বলবে না, তুমি জানো তুমি জানো না। তো আমি বলেছি আমি জানি না। এরকম ভাবে অনেক হেনস্থা চলেছিল। লাস্টে আমাকে RTI করতে হয়েছিল, এবং RTI করেও ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের হেড বলছে ও খাতা চুরি করে নিয়েছে, কিন্তু ইউনিভার্সিটি আমাকে আবার ডকুমেন্টস দিয়ে দিচ্ছে। একদিন কলেজে ফ্রেশার্স চলছিল ওই ইয়ারই, আমাকে টার্গেট করে একজন দেখে গেল যে রুমে আমি আছি কিনা। বিকেল দিকে একটা ঝাঁক এলো আমার নাম করে, অর্প আছে কিনা। কিছু বললো না, শুধু বললো অর্পকে। আমি বললাম আমি, ধরে হাত পা ধরে মারতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। বেধারক মারধর করতে করতে টানতে টানতে নিয়ে বেরিয়েছিল। একদম বলেছিল কোনোদিন আর কলেজে যেন না দেখি। রিজন আমি জানতাম না। আমি সোজা থানায় গেছিলাম, সিটি থানায়। তার আগে আমি অনেকবার গিয়েও ছিলাম অভিযোগের জন্য, অনেক এই কারণে ওরা অভিযোগ নিত না, কারণ ওদের কাছে কথা ছিল যে ইউনিভার্সিটির সম্মানের থেকে বড় কথা ওদের আগে পারমিশন নেব আমি, ঠিক আছে। ওখানে যারা ইউনিয়নসে আছে তাদের থেকে আমি কোনোদিন ইউনিয়নের কাছে যাইনি আমি, কারণ আমি ইউনিয়ন করতাম না এবং আমি হেল্প চাইতেও যাইনি। কারণ কি বলবো তাদেরকে গিয়ে, আমি তাদের সাথে কোনোদিন যুক্ত ছিলাম না। ইউনিয়নই আমার কাছে এসেছিল পরে যে ব্যাপারটা কি, আমি তাদেরকে বলেছিলাম। বাট যখন আমার গায়ে হাত তোলা হয়েছে তখন কিছু লোক ইউনিয়নেরও ছিল ওখানে। তারপরে তো UGC-কে আমি কমপ্লেন করলাম। 7 দিনের মধ্যে আমাকে ডাকা হলো যে তোমার অ্যাডমিশন হবে। তো আমি অ্যাডমিশন নিতে গেলাম, এবং ওই 1 মাসের মধ্যে ওই HOD যার জন্য এত ঝামেলা, তাকে বোধহয় সাসপেন্ডেড করা হয়েছিল কিছুদিনের জন্য। অ্যান্ড ওই 2 বছর আমি এই খুবই বড় করেই বলেছি যদিও, কিন্তু অনেক কিছু করতে হয়েছিল আমাকে, লড়াই করতে হয়েছে নিজের জায়গাটা তৈরি করার জন্য। হ্যাঁ, আমার এখন মনে হয় ওই সময় আমার এই লড়াইটা, নিজেকে দাঁড় করানো, সেটা তোমার একটা আলাদা জোর দিয়েছে। তখন থেকে আমার জেস্টার্স চেঞ্জ আস্তে আস্তে শুরু হয়েছে, এবং তখনই তুমি মনে করেছো যে একটা লড়াই যখন আমি পেরিয়ে যেতে পেরেছি, আমি এই লড়াইটাও পেরোতে পারবো। এটা আমার কাছে লড়াই না, এটা আমার কাছে আমার নিজের জিনিস, যেটা আমি এবার ফুটিয়ে তুলতে চাই। এটাও তো লড়াই। শ্রীতমা, তোমার কথা একটুখানি শুনি। আমি শ্রীতমা, প্রথমেই তো শ্রীতমা ছিলাম না, এবং আমি সুদীপ ছিলাম প্রথমে। এবং সেখানে আমার পড়াশোনা, আমি খুব অল্প বয়স থেকে কর্মজীবনের সঙ্গে ইনভলভ হয়ে যাই। চাকরি পেয়ে গেছো খুব তাড়াতাড়ি? সাংসারিক কারণেই যেতে হয়েছে। হ্যাঁ, ফ্যামিলিগত কারণেই আমাকে চাকরিতে যুক্ত হয়েছে। এবং আমাদের সবাই, আমি তো প্রথম ইনকাম যখন শুরু করলাম
তখন আমার ক্লাস 7। আমি ক্লাস 7 থিয়েটার করতাম, গ্রুপ থিয়েটারে একটুখানি টাকা পেতাম, কিন্তু পেতাম। আমিও ওরকম বয়স থেকে আমি, এবং নিজের যে খরচাটা আমি নিজেই ইনকাম করতাম, তার জন্য কারোর কাছে হাত পাততে হতো না। এইচএস পাস করার পরে আমি এক জায়গায় কাজে ঢুকি। সেখান থেকে 3 বছর চাকরি করার পরে আমি 2011-তে রেলে জয়েন করি, এবং এর মাঝেও যেখানে আমি যুক্ত হয়ে জয়েন করি সেখানে আমার কাজ ছিল হচ্ছে তথাকথিত রূপান্তরকামী ট্রান্সজেন্ডার, তাদেরকে নিয়েই কাজ। আমার জীবনের প্রথম যেটা আমি কাজ শুরু করি, এবং ওটা তখনও তুমি নিজে পাল্টাওনি নিজেকে? না, আমার নিজের পাল্টানো যদি বলা হয় তাহলে আমি তো মন থেকে, তো যবে থেকে জ্ঞান তবে থেকেই মন থেকে নারী। এবার মনটা, সত্তাটা তো চোখে দেখা যায় না, তো সেই জায়গা থেকে সমাজ বিচার করবে তুমি পাল্টাওনি, তাহলে তুমি পুরুষ সমাজের চোখে। নিজের চোখে তুমি নারী যবে থেকে আমার জ্ঞান হয়েছে। না, আমি সমাজের কথা বলছি। হ্যাঁ, তো সেইখান থেকে এবং আমার কাজ শুরু করি। অফিসিয়াল যেটুকু কাজ সাধারণ মানুষের জন্য, তথাকথিত ট্রান্সজেন্ডারদের জন্য, এর বাইরে গিয়েও আমি কাজ করি, যে মন থেকে ভালোবেসে যদি আমার সামান্যতম প্রচেষ্টা কাউকে সাহায্য করতে পারে সেগুলো করি। এবং আমি এখনো চেষ্টা করি যে, আর একটা সময়ের পরে আমার মানবীদের সঙ্গে পরিচয় হয়, এবং মানবীদের সঙ্গে পরিচয়টা অনেক আগেই। সেটা কিরকম ছিল, আমি যাচ্ছি কোনো একটা জায়গায়, মানবীদি বেরোচ্ছে, কিরে কেমন আছিস, হাই, মানে দুজন বেরিয়ে গেলাম, একটু ওই কথা হলো, দুজন ব্যস্ত, এরকম ছিল। আর এই রিসেন্ট 4-5 বছর হলো তখন ভালোভাবে পরিচয়, কথাবার্তা, গল্প সেটা হচ্ছে। আর কর্মজীবনে ঢুকেও আমার নামটা কার দেওয়া বল? শ্রীতমার নামটাও মানবীদি দেওয়া। তো কর্মজীবনে প্রথমে পুরুষ, এবং এইটাও সত্যি কথা যে আমি কিন্তু প্রথম যখন কর্মজীবনে ঢুকি তখন কিন্তু আমি ক্রস ড্রেসেই ছিলাম। আমি ওই হিল, কুর্তি, জিন্স এগুলোর পর আমার এতখানি চুল। ভেরি গুড। পরোয়া করনি? না, পরোয়া করিনি বলতে আমি জানি এবং আমি জানি আমি কোনো ভুল করছি না, আমি কোনো অন্যায় করছি না। আমি আমার বিশ্বাসটাকে প্রতিষ্ঠা করার জন্য, এবং আমি ওকে নিয়ে লিখেছি সেই আক্রমণটা মনে আছে? হ্যাঁ, উনি তো আমাদের ঠাকুর মশাই, পুজো করেন আমাদের। ও কেন মেয়ে হলো, আপনি কেন ওকে মেয়ে করলেন? আমি করে দিলাম মেয়ে, এরকম ব্যাপার আছে। তারপরে এইবার যুদ্ধ যদি বলা হয়, প্রত্যেকটা মানে অন্য কার কিরকম যায় আমি নিজেরটা বলতে পারি যে আমার প্রথম জীবনে বাড়ি থেকে অবজেকশন এসেছিল, আমার পাড়া থেকেও কিছু কিছু জায়গা থেকে, আশেপাশে থেকেও অবজেকশন এসেছিল। এবং যেমন খারাপটা থাকে না, ভালোটাও থাকে। আমি শুধু খারাপটুকু নেব, ভালোটুকু নেব না, আমি চেষ্টা করি শুধু ভালোটুকু নেব, খারাপটুকু নেব না। তো সেই জায়গা থেকে আমার পাশে অনেক মানুষকে পেয়েছি, আমার পরিবারের লোক, আমার ভাই বোনেরা আমাকে ভীষণ সাপোর্ট করে, ভীষণ ভালোবাসে, রাজেন্দ্র নন্দিনী, এবং রেসপেক্ট করে। আমার পরিবারের কাছের মানুষটাও ভীষণ ভালো। আর যদি বলেন যে বন্ধু বান্ধব, অন্যদের আমি শুনতে পাই অনেকের থেকে যে বন্ধু বান্ধবরা হ্যারাস করে, তারা সাথে নিয়ে চলতে চায় না এবং একা হয়ে যেতে হয়। সেই জায়গা থেকে আমি ভীষণ প্রাউড। আসলে এটা বোধহয় ভয় দেখানো হয়, আমার মনে হয় যেটা ভয় দেখানো হয় যে শোনো তোমায় সবাই ত্যাগ করবে, তুমি এই পথটা নিও না। এরপরেও এটাও একটা কথা যে নিজেকেও সেই জায়গায় যেতে, আজকে গ্রহণ সহজে কেউ কাউকে গ্রহণ, নিজের অধিকার, নিজের জায়গা নিজেকে এমন ভাবে তুমি করো, পাবলিশ করো যেখানে তোমাকে লোকে গ্রহণ করতে বাধ্য হয়। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কথা, যে তোমাকে নিজেকে এমন ভাবে একটা জায়গায় প্রতিষ্ঠা করতে হবে যে সেখানে কেউ তোমাকে বাদ দেওয়ার কথা ভাবতেই পারবে না। এটা নিয়ে আরো অনেক গল্প চলবে আমাদের, কিন্তু এটা ছোট্ট মুশকিল হয়ে গেছে, সেটা হলো অনেকেরই গলা শুকিয়ে যাচ্ছে, আমার কাছে খবর এসেছে, এবং সেই জন্য একটু চা কফি লাগবে। আর আপনাদেরও একটু চায়ের কাপ হলে ভালো হয় তো হাতে। ওকে, আপনারা চট করে চা নিয়ে চলে আসুন, আমরা চট করে চা কফিটা ম্যানেজ করে নিই। ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরেই ফিরে আসবো গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। চলে এসছে চা কফি কাপ আমাদের হাতে, এবং আমরাও চলে এসছি নিয়ে আপনাদের জন্য গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। চা হয়ে গেছে তো, আড্ডা শুরু করে দিই, চলো। আচ্ছা, আমরা ছিলাম শ্রীতমায়,
শ্রীতমার বাকি গল্পটুকু শুনিনি, তারপরে আমার তোমাদের কাছে কিছু প্রশ্ন আছে, আমার জানার ইচ্ছে আছে, এবং আমি মনে করি যে এগুলা একদম সেই মানুষগুলোকে জিজ্ঞেস করাই ভালো যারা ঠিক উত্তরটা দিতে পারবেন। আমার যেমন একটা কথা খুব মনে হয় যে এই যে একটু আগে কথা হচ্ছিল না যে কেউ কাউকে জায়গা দিয়ে দেয় না, নিজের অধিকার নিজের জায়গা নিজেকেই সেখানে অর্জন করতে হয়। যেমন আমাদের যুদ্ধটা তো আরেকটু বেশি, কারণ তোমরা অন্য সবাই ভাবে যে আমাদের জায়গা দখল করে নিল, অনেকেই ভাবে কিন্তু এটা অস্বীকার করার জায়গা অবশ্যই। আর একটা কথা আছে খুব প্রচলন বাংলা কথা, আমরা বলি প্রত্যেকেই যে বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না। তো আমি কি করে চাইবো যে আমি যাব সবাই সরে গিয়ে আমাকে আমার জায়গাটা দিয়ে দেবে, এবং নিজের জায়গা প্রতিষ্ঠিত করবার জন্য নিজেকে সবসময় যুদ্ধ, একটা জীবনই যুদ্ধ, জীবনটাই যুদ্ধ, আর 5টা মানুষের জীবনও যুদ্ধ। কিন্তু আমাদের যুদ্ধটা এই বলে না যে দুটো, এক নিজের সাথে অনবরত হয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে নিজের সঙ্গে সংঘর্ষ, প্লাস সামনে যারা আছে তাদের সঙ্গে যুদ্ধ। হ্যাঁ, তো এই যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে চলবে মানে আমাদের যেমন আমাদের নিজেদেরকে আলাদা করে পরিচিত করানোর লড়াইটা লড়তে না, যে আরে আমরাও তো একটা মানুষ, সেইটা একটা লড়াই আলাদা করে লড়তে হয়। সবার শেষে প্রত্যেক মুহূর্তে এইটা প্রমাণ করতে আরে আমরাও একটা মানুষ, আমরাও এই জায়গাটা এক্সিস্ট করি, কিছুটা জায়গা রেসপেক্টটা সমাজে কিছু আমরা ডিজার্ভ করি, এবং সেটা আমাদের আদায় করে নিতে হচ্ছে। তো বর্তমান জায়গায় খারাপটুকু ছেড়ে দিলে ভালোটুকু যদি বলি, তো আমার পাশে আমার পাড়ার মানুষেরা, কাছের মানুষেরা, বন্ধু বান্ধব ভীষণ ভাবে আছে সাপোর্টিভ। ভেরি গুড, ভেরি গুড। দিদি, তোমার কথা আমরা মোটামুটি সবাই তো জানি, কিন্তু তবু একটুখানি আমার এটা কথা নয়, আমার জীবনটা তো মানে মহাকাব্য, যেহেতু প্রথম শহীদ, ওরা তো শহীদ বলো না, হ্যাঁ না শহীদ বললেও অসুবিধা নেই, না না, কারণ তোমার যে লড়াইটা সেটা কতগুলো মানুষকে ইন্সপায়ার করেছে, তাদের নিজেদের কথা তারা বলবে, তারা নিজেদের জায়গায় নিজেদেরকে স্থাপন হয়েছে। ওর পরিবার, অনেক পরিবার ভাবে আমি কোনো সংক্রামক ব্যাধি নিয়ে এসেছি, আমাকে দেখে ওরা এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমার ক্ষেত্রেও হয়েছে, মানে আমি সবাইকে এরকম ট্রান্সজেন্ডার করে দিচ্ছি, অ্যাকচুয়ালি তারা ছেলেও হতো, কিন্তু আমাকে দেখার পরে তারা ছেলে হতে পারলো না, ট্রান্সজেন্ডার হয়ে গেল। তাদের কাছে আমার প্রশ্ন যে আমার ভাইটা তো হলো মানবীদের সাথে আমার বন্ধুরা তো হলো না, আমি মেয়ে হয়ে গেছি। হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট তো তাই বলেছে, সাথে পরিচয় না হলে পরে আমি হতাম না, মানে সাহস পেত না। কথা একদম একটা মানুষের নিজের ভেতরের যে অনুভূতিটা, সেটা কি ওরকম ভাবে কারোর সঙ্গে দেখা হলে, এই তো শুনেছিলাম আমার বাড়িতে বসে থাকা ইচ্ছে ছিল, একজনের সঙ্গে দেখা হলো বলে আমি কর্মরতা হলাম, এই অবধি যায়, কিন্তু তাই বলে আমার কারোর সঙ্গে দেখা হলো বলে আমার মনে হলো অনুভূতি, এই তো তোমার বিশাল ক্ষমতা, তাহলে বলে দিতে হবে মানবী, ক্ষমতা সবার না না, এটা যারা ওইটা বলে না, ওটা তো সংক্রামক ব্যাধি। আমার পাড়ার চায়ের দোকানেও এটা বলেছে যে মানবী বন্দ্যোপাধ্যায় কলেজের প্রিন্সিপাল হয়েছিল, ও তাই জন্য চেঞ্জ করছে, ও প্রিন্সিপাল হবে। ও মানে বিষয়টা চায়ের দোকানে যে বলেছিল সে কেন প্রিন্সিপাল হতে পারলো না, চেঞ্জ করেনি বলে? তা আমার বক্তব্যটাও সেখানেই যে তুমিও তাহলে চেঞ্জ করে নাও, তুমিও প্রিন্সিপাল হয়ে যাবে। না, আমি তো 20 বছর অধ্যাপনা করে তারপর প্রিন্সিপাল হয়েছি, যেমন ভাবে হয় একটা মানুষ, তার সঙ্গে চেঞ্জের কিছু সম্পর্ক নেই। আর একটা কথা, আমি তো বেলুড় মঠে দীক্ষিত, তা বেলুড় মঠের এক সন্ন্যাসী বলেছেন, খুব মানে ভিডিও করেই বলেছেন, আমি সমর্পণানন্দজি, যে আমি যদি সন্ন্যাসী এমন একটা জিনিস, যদি সন্ন্যাসী সে না হতে পারে, সে আত্মহত্যা করে ফেলবে, সুইসাইড করে ফেলবে। তো যদি সত্যিকারের এই জায়গাটা আসতো যে এটা তো একটা অসম্পূর্ণতা, এবার তাকে সম্পূর্ণ করার জন্যই সেক্স রিঅ্যাসমেন্ট সার্জারিটা আবিষ্কার করা হয়েছে, এবং সেটা অবশ্যই পাশ্চাত্য করেছে। আবুল বাশারের একটা লেখাতেও আছে, সেই লেখার সময় আবুল বাশার আমার সঙ্গে কথা বলেছিলেন, নরম হৃদয়ের চিহ্ন বইটার নাম। তা সেখানে দেখাচ্ছে যে কিভাবে এলো সেক্স চেঞ্জ বিষয়টা। তা আমি এগুলো অনেক আগের কথা বলছি, তখন হয়তো অর্পরা জন্মায়নি। আমার যুদ্ধটা তো আজকে না, আমি 35 ইয়ার্স কলেজে পড়াচ্ছি এবং প্রিন্সিপাল, আমার চাকরি জীবনটাই 35 ইয়ার্স কলেজে। আমি যখন এই নারীটা হয়েছি, তখন কোন রকম অনুকূল বাতাস ছিল না, সবটাই ছিল প্রতিকূল। হ্যাঁ, কেননা কোন রকম ভার্ডিক্ট আসেনি, কিছু আসেনি, এবং আমার মতন একজন মানুষকে মেরে ফেলাটাই সমীচীন। আমার বাবাকেও বলা হয়েছিল ফোন করে, ওকে মেরে ফেলুন, মানে ওকে রাখা যাবে না। এই কথাটা আমাকেও শুনতে হয়েছিল,
যে ও যখন কাজ থেকে বাড়ি ফিরে রাত্রিবেলায় তাকে মেরে ফেললেই তো হয়ে যায় গুম করে। আচ্ছা আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে ধরো অনেক বাচ্চা জন্মায় যারা হ্যাঁ ওটা মেরে ফেলে তো অনেক একটা, সময়। না আমি অন্য কথা বলছি, প্রতিবন্ধী বলছো যারা তো? একটা হাত নেই, হ্যাঁ। একটা চোখের প্রবলেম, মাথার প্রবলেম, কত কিছু তো প্রবলেম, তাদেরকে মারার কথা ভাবা হয়নি কোনোদিন। আর যে ভাবা মানুষটা হয় গো। আমি তোমাকে একটা এনজিওর কথা বলছি, খুব বড় এনজিও আশা ভবন, অনেক জায়গায় আছে, উলুবেড়িয়াতে আছে। আমি ওদের সঙ্গে ওরা আমাকে দিয়ে পতাকা তুলিয়েছিল। ওখানকার বাচ্চাগুলোকে দেখবে এরকম বাচ্চা হলে ফেলে দিয়ে চলে যায়, ওরা সেই বাচ্চাগুলোকে কালেকশন আমিও করে কাজ করেছি। পড়াশোনা করে। হ্যাঁ পুড়ে গেছিল বলে বাচ্চাকে এনজিওতে ফেলে দিয়ে চলে গেছে। কি বলছো? আমি একদিন জিজ্ঞেস মানে ওর স্কার্স গুলো দেখে আমি মানুষই তোমায় নিয়ে গিয়ে দেখাবো, মানুষই মানে একটা আধা বাচ্চা না, হাজারো NGO তে হাজারো। আমি তো অনেক বছর চাকরি করেছি, সাধারণ পুড়ে গিয়েছিল ছোটবেলায়, তো স্কার্স গুলো রয়েছে। এবার ও এমনি কথা বলছে, আমার তো বাড়ি থেকে কেউ অনেকের হয়তো ফোন আসে, ওর সেটাও আসে না। আমি বললাম কেন? বললো আমাকে কেউ দেখতেও আসে না, আমি পুড়ে গিয়েছিলাম তারপর থেকে রেখে। ওরকম হাজারো হাজারো বাচ্চা আমরা দেখেছি বলে তো বলছি, একটা আধা না, হাজারো বাচ্চাকে রেখে তুমি ফেলে কার দিয়ে। কথা বলছিলে? আমি তো এনজিওতে চাকরি করেছি, এরকম অনেকেই আছে যার ফেলে দিয়ে যাচ্ছে। মানে শুধু বাচ্চা সুগঠিত নয় বলে, হ্যাঁ মেরে ফেলছে। মেরে ফেলা তো আছেই, মেরে ফেলা আছে। কতজন সন্তান পায় না? আচ্ছা এরকম মানুষের, অনেক তুমি তো আছে। অনার কিলিং কথাটা শুনেছো? সেটা তো অন্য জিনিস দিদি। হ্যাঁ। ধরো আমি ওটা সে তো এটাও এক অনেক ধরনের, সময়, এটা এক ধরনের অনার কিলিং। না, আমার পরিবার এরকম জন্মাতে পারে না, তাদের এটা তো অনার কিলিং নয় দিদি, এটা ডিসঅনার কিলিং। ডিসঅনার কিলিং কিন্তু বলা হয় অনার কিলিং। অনার কিলিং বলে ভুল করে। হ্যাঁ সেটা হতে পারে, ধরো মা কনসিভ করার পরে জানা গেল বাচ্চাটির এমন মেন্টাল কন্ডিশন বা ফিজিক্যাল কন্ডিশন, সে যদি জন্ম নেয় সেটা ভেস্টেবল হয়ে থাকবে। তাদের ইগোতে লাগে can যে be আমি honor একটা killing. বিকলাঙ্গর জন্ম দিলাম, তাদের এইটা দিদি, এইটা। এইটা সন্তানের কথা তারা ভাবে না, তারা আমিত্বতে ভোগে। আমার সন্তান এরকম হতে পারে না। এই লোকে কি ক্ষেত্রে বলে? as a লোকে কি transgender বলবে? আমাকে আমার বলবে সন্তান, পাপ করেছি। ওই সন্তানটা দেখে মানে না। ওর বিকলাঙ্গটা ও ভাবে আমি বিকলাঙ্গ, এই একটা সোসাইটি মনের মধ্যে এই যে ঢুকে। একজন ট্রান্সজেন্ডার জন্মালেও তো সেটাই ভাবে যে তাহলে কি আমার ইসেতে কোনো খুঁত ছিল যে এরকম জন্মালো। বলে তো আমার বাবা মা আমাকে বলেছে লাস্টলি, এত সমাজ তাদের বিরক্ত করেছে, আমার মা তো সেরিব্রালেই মারা গেল, কেননা আমাকে নিয়ে মামার বাড়ির লোক কানের সামনে বারবার ঢাক বাজিয়েছে, আর তো মুখ দেখানো যাবে না, মান সম্মান চলে যাবে, হ্যাঁ, মানে মান আমার- সম্মান না, চলে যাবে। 2005 মান আমাকে সম্মান এত নিয়ে- ঠুনকো যে একটুতেই চলে এই যায়। মানুষই 2005 আমাকে নিয়ে টেলিফিল্ম হলো, পাগলি তোমার সঙ্গে, জয় গোস্বামীর কবিতা নিয়ে। তুমি ওটা মনে আছে কিনা জানি না। ওই নিশ্চয়ই মনে আছে হ্যাঁ দিদি। ওতে মনে আছে, ইয়ে অনুসদি আমার মা হ্যাঁ, হয়েছিলেন, হ্যাঁ, আর সুমন্তদা বাবা হয়েছিলেন। হ্যাঁ। তখন সেই সুমন্তদা বলছে না, ওর যাও ছেলে তোমার নাচবে, এবার ঢোল কিনে দাও ওকে, ঢোল বাজাবে। এই কনসেপ্টটা, এই ঢোল কনসেপ্টটা এখনো আছে। এখনো আমি রিসেন্টলি উত্তর ভারতে গিয়েছিলাম, সবাই দেখছি প্রণাম করছে, বলছে আপনি গুরু মাতা না? আলাম আমি তো গরু মাতা। গুরু মাতা কিনা জানি না, আমি গরু মাতাও বটে। হ্যাঁ মানে আমাকে ভাবছি যে আমি গুরু মাতা আর কি, মানে কোন সম্প্রদায়ের গুরু আমি বুঝেই ফেলছি। মানে অভিজ্ঞতাটা তো আমাকে তেজপাতা করে ফেলেছে। তার মানে একটা প্রত্যেকটা মানুষকে সমাজ- আঘাত করে আর কজন মানুষ কত আনন্দ পায়। রিসেন্ট আমার সঙ্গে এটা আঘাত হয়েছে- না গো, এটা আবার সম্মান। এটা তুমি যখন তোমার গুরুমা বলছে সবাই সেটা প্রণাম করছে, তুমি ওইদিকে ওটাকে শিফট করাচ্ছ। না না আমার কাছে কিন্তু সম্মান উল্টো বা দিকে মানুষ তো অপমান তোমার অপমানই করতে কোনোটারই মূল্য চাইছে। নেই। আমার কাছে সম্মান বা অপমান কোনো মূল্য নেই। কেন মূল্য নেই? এই আমি না আপনাকে খুব সম্মান করি, অনেকে সে বলে, আর প্লিজ আমাকে আর করবেন না। মানে যে আমাকে বলছে আপনাকে আমি সম্মান করি, তাহলে বোঝাই যাচ্ছে সে আমাকে সম্মান করে বলবে কেন? হ্যাঁ সম্মান কাউকে করতে হয় না। কিন্তু আমি বলি আপনি নিজেকে সম্মান করুন। আত্মসম্মান হচ্ছে বেস্ট সম্মান। আমি আত্মসম্মান থাকলে আমার মনে হয় আর কিছু লাগে না। আবার কি, একদমই তাই। কিছু মানুষ মনে করে এরা ভিক্ষা করবে। হ্যাঁ কারা মনে করে বলতো? কোন মানুষ মনে করে যে এরা ভিক্ষা করতে পারে? কারা? তাদের পরিচয়টা কি? আমি আমার অধ্যাপকদের দেখেছি, সবাইকে বলছি না, কিছু সংখ্যক অধ্যাপক তারা মহিলা। আমি তখন ওমেন্স কলেজে ছিলাম, তা আমাকে একজন মহিলা পুলিশ বলছে, আপনার কলিগরা না জানেন তো আপনার নামে খুব উল্টোপাল্টা কথা বলছিল। স্টেশনে যারা ভিক্ষে করতে ওঠে তাদেরকে বলছে, এই তোমাদের তো একজনকে প্রিন্সিপাল করে দেওয়া হয়েছে, তোমরা এখনো ভিক্ষে চাইছো কেন? হ্যাঁ এখন আমি বললাম, এটা আমাকে শোনাচ্ছেন কেন? আপনার তো তখনই প্রতিবাদ করা উচিত ছিল। মানে যে আমাকে জানাচ্ছে সেও কিন্তু একভাবে আমাকে আগুন ধরানোর জন্য জানাচ্ছে, সেও এনজয় করছে। সে এনজয় করছে। এবার আমি বলি যে সবচেয়ে বেশি আক্রমণ আর হয় এই যে, মানে দেখতে খুব সুন্দর যে আমি একটা প্রিন্সিপাল, কিন্তু আমার দৈনন্দিন যন্ত্রণা কে দেখে? দৈনন্দিন আমাকে ফেলে দেওয়ার চেষ্টা। হিন্দি সিনেমায় দেখে না, ঘাস নিয়ে নায়ক
খাদের ওপর নাচছে, মানে পড়ে গেলেই শেষ, চুরমার হয়ে যাবে। আমি কিন্তু সেইভাবেই ঝুলে থাকি। আমি বলছি যে আমি কিন্তু এই নয় যে আমি খুব সাকসেসফুল একটা লাইফ লিড করি। আমি যে লাইফটা লিড, আমি এখন মানুষকে বুঝে গেছি। যেমন লোকে বল আপনি কি ওই দলের, রাজনৈতিক দলের, আপনি কি সেই দলের? আমি কিন্তু কোনো মানুষ কোনো দলের না। সব মানুষই আমি যে অ্যাটমসফিয়ারে থাকি, বড় হয়েছি, সকলেই ধান্দাবাজ। ধান্দাবাজ কথাটাও পুংলিঙ্গ, ধান্দাবাজি বলে কিছু হয় না, ধান্দাবাজ মানে তো এটা পুংলিঙ্গই হলো। তা এই যে ধান্দাবাজ ব্যাপারটা যে দেখি, তাতে আমার অসুবিধে হয় না। যখন তুমি জেনে যাবে মন থেকে যে মানুষগুলো এইরকম, তখন তোমার দায়িত্ব থাকে নিজেকে ওখান থেকে সরিয়ে আনা। এই সরিয়ে আনতে পারলে আর ওদের কথায় দুঃখ পাবে না। এবার যখনই ওরা দুঃখ পাবে না, তখন তোমাকে ওরা ঢোল না দিয়ে বলবো বাবা উনি দারুণ প্রিন্সিপাল, ওনার যা রবীন্দ্রনাথের উপর দখল, আমি একই মুখে কত কথা শুনি। এবার আমি কোনটা নেব? আমার সম্পর্কে প্রশংসা দিন্দা পূর্বভূষণ করে কাঁটার কণ্ঠহার মাথায় করে তুলে লব অপমানের ভার। রবি ঠাকুর তো শিখিয়েছেন আমাদের জায়গাগুলো। তা আমার তো অপমান শুনলে আমার ভালো লাগে। মানে এই যে এক শব্দ তোমাদের মতন, আমি আপনাকে ভালো করে বলছি, জানো তো তোমাদের মতন, তোমাকে আমি কত একসেপ্ট করেছি, ভাই তোমাদের মতন আছে যারা ওরকম করে, তো তার মানে কি তোমাদের মতন বলতে না, তো আমি আমার মতন, আপনি আপনার মতন, তুমি তোমার মতন। আমি কি একটা পুরুষকে দেখে কখনো বলি যে জানো তো তোমাদের মতন? না না, এই নাটকের লোক একবারও বলি না। মানুষই নাটকের লোক। ওকে রবীন্দ্রনাথের যখন ওই তোমার মুক্তধারাতে বটু কবিরাজ বলছে না, পারবে যখন ওইটাকে ভাঙা হবে, লোক ছিছি করবে, তোমার গায়ে ধুলো ছেটাবে। হ্যাঁ, তা তো বলছে হ্যাঁ আমার কোনো, মানে এই যে কথাটা রবি ঠাকুর বলছেন যে তোমাকে সবাই গালাগালি দেবে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে, এই কথাগুলো যদি আমরা না মানি, আমরা রবি ঠাকুরকে মানি আদৌ? রবি ঠাকুরকে মানলেই তো আমার তখন মনে হবে না যে আশপাশে যারা রয়েছেন তাদের প্রতি তোমার করুণাই আসবে, ভালোবাসা আসবে। মানুষটি তো সর্ববিষয় সব ক্ষেত্রে সব মানুষের জন্য অনেক কথা বলে দিয়ে গেছেন। এবং যাই হোক, এই তো সবার চায়ের কাপ শেষ, এবার তাদের চায়ের কাপটা সরিয়ে নিয়ে আপনাদের চায়ের কাপটাও চট করে রেখে আসুন। রান্নাঘরে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, আর তারপরেই চলে আসছি নিয়ে গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম আমরা ব্রেকের পর, গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। অনেক কিছু জানতে ইচ্ছে করছে, কিন্তু যেটা হয় সেটা হলো অনেকটা সময় তো হাতে থাকে না, একটু একটু সময় আমাদের কমে গেছে। তো আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা মানবীদিকে আমি সবার পরে যাব মানবীদির কাছে, কারণ এটা মানবীদি জুনিয়রদের কথা শোনার দরকার নেই, তবু শুনুক, মানে জুনিয়রদের কথার জন্য অপেক্ষা করার দরকার নেই। আমি পরপর সবার কাছে যাই। যেটা আমাকে শ্রীতমা খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে খারাপগুলো ছেড়ে দিই বরং ভালোটা দেখা যাক। এটাই তো জীবনের মূল মন্ত্র হওয়া উচিত, যে খারাপগুলো ছেড়ে দিই, খারাপ নিয়ে চর্চা করে কি হবে, যে খারাপ করছে সে করুক গে যাক, এটা তার নিজস্ব শিক্ষা, তার রুচি, তার স্বভাবের ব্যাপার। আমার নেওয়ার হলে আমি ভাই হাঁস, আমি জল ফেলে দিয়ে দুধটুকু নেব। তো সেই জায়গা থেকে বলছি শ্রীতমা, জীবনে প্রেম আসেনি? হ্যাঁ বলি বাবা, গাল দুটো লাল হয়ে গেছে। আমি প্রেমে পড়েছি বারবার, তো যতদিন বাঁচবো ততবার প্রেমে পড়বো, ততক্ষণ প্রেমে কে পড়েছে? আমার প্রেমে আমি পড়েছি। আর নিজেকে ভালোবাসতে না পারলে অন্যকে ভালোবাসবে কি? ভেরি গুড, ভেরি গুড। অসম্ভব ভালো, অসম্ভব প্রয়োজনীয় একটা উত্তর। নিজের প্রেমে পড়েছি, আমার প্রেমে আর কেউ পড়ুক বা না পড়ুক, আমি আমাকে ভালোবেসেছি, which is very important. আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি, রেসপেক্ট করতে না পারি, মেনে নিতে না পারি, আমি কি করে আশা করবো যে অন্য কেউ আমাকে মেনে নেবে? সবচেয়ে বড় কথা শ্রীতমা, সেটা হচ্ছে আমাদের এই সমাজে, ধরো আমরা যারা ট্রান্সজেন্ডার নই, আমরা যারা সাধারণ নারী বা আমরা যারা সাধারণ পুরুষ, আমি নারী নিয়েই কথা বলছি, আমি নিজে একজন মেয়ে, আমাদের সবসময় যেন মনে হয় আমরা অপরের জন্য বলি প্রদত্ত। তাহলে ওর কথা থেকে পেলে তো ইন্সপিরেশন, আমরা অসাধারণ নারী। নিশ্চয়ই আমরা সবসময় এটা ভাবি, ও বাবা আমাকে তোমার জন্য করতে হবে, তোমার, এবং কি তোমাকে ভালো রাখতে হবে, তোমার কথা শুনতে হবে, তোমায় শান্ত করতে। আরে ভাই আমার কথা ভাব, আমাকে ভালো রাখ না, তোমাকেও আমার কথা ভাবতে হবে না, আমার কথা আমি ভাববো, আমি যেভাবে ভালো থাকতে চাইবো আমি সেভাবে ভালো রাখবো নিজেকে, তার সঙ্গে তাল মেলাতে পারলে থাকো, না হলে চলো ভাই টাটা গুড বাই, পরে দেখা হবে, চা খাবো একসাথে। এই হচ্ছে গল্প। বলো। প্রেমে আমি সবসময় থাকি, রবীন্দ্র ভারতীতে পড়েছি, রবীন্দ্র চর্চা করেছি, এবং রবীন্দ্রনাথ মানেই প্রেম।
এসেছে গেছে, কিন্তু অর্পর কাছে এসছে না আয়শার কাছে এসছে? অপর কাছেই এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার তখন তো অর্প বলেছে এই না 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 তুমি জানো না, আমি জানি হবে না এটা, তাই তো? আমি ইয়ার্কি মেরে বলছি, ইটস ট্রু। না, আবার অনেক ক্ষেত্রে কি হয়ে গেছে, অনেকের ক্রাইটেরিয়াস ছিল, মানে এখন যেহেতু তখন তো জানতো না আমি আয়শা, যদি কিছু যাওয়া যায় তো তখন আমি ভাবলাম যে না, যে আমার পাশে এখন থাকবে হ্যাঁ আমি তাকে তখন গিয়ে রাখবো। ঠিক আছে, তো যে আমার পাশে তখন ছিল না সে এখনো থাকবে। Very good. ঠিক আছে, তো আমি এমনি প্রেমে পড়তে থাকি, ঠিক আছে, আমার মতন করে পড়ো 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 পড়তে পড়ো থাকি। পড়ো পড়ো, প্রেমে পড়া থামাবে না, ওটা জীবনের অক্সিজেন। একদম একদম ভালো থাকি তখন। ঠিক, একদম তাই। এই 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 তুমি ওখান থেকে কি করছো? না, না, লাস্ট মিনিট সাজেশন। না 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 না, গুট করে ওখানে কিছু একটা ফাইনাল ইনফরমেশন সাজেশন আমি নেই, আমি আমারটাই বলবো। বলো প্লিজ, হ্যাঁ, বলো। আমি সম্পর্কে আছি, হ্যাঁ। বাহ, সম্পর্কে আছি। ওলে বাবালে, তিনি কি করেন? তিনি একটা প্রাইভেট জব করেন। বেশ বেশ, তো দেখা যাক, আমার আশীর্বাদ করবেন যাতে এই সম্পর্কটা যদি নিশ্চয়ই। continue করতে আশীর্বাদ পারি। কেন, কারোর আশীর্বাদ লাগবে না, তোমরা নিজের জোরে নিজেদের জীবন তৈরি আশীর্বাদ মতো করবে। বাদ হয়ে যাবে। খুব ভালো লাগলো শুনে অপরাজিতা, তোমাদের মানে যখন তোমরা ঘর বাঁধবে তখন আমাকে জানাবে। ঘর বেঁধেই আমি আছে। জানাবো। ঘর বেঁধেই আছো, হ্যাঁ, তার সাথে জাস্ট রয়েছে। অফিসিয়াল বিয়েটা হয়নি, একদম, করে ফেলো এবার, আর কি করে ফেলবো। ঢাক ঢোল পিটিয়ে করে খেলা ফেলো। ঘর জানাবো বাঁধতে আপনাকে লেগেছি। হ্যাঁ, আমাকে মনের নেমন্তন্ন গভীরে। করবে একদম। একদম। এবার আমার কথা তো, হ্যাঁ, তোমার কথা একটু শেয়ার করো, আমি আমরা হাতি জানি। বাচ্চার মতো অনেকবার প্রেমের গর্তে পড়েছি। হ্যাঁ, তখন আমার অল্প বয়স, মানে অল্প বয়সী ছিল, ওই যেমন এরা বলছে এসেছে গেছে। তবে আমি যৌনতা আর প্রেমকে আলাদা করেছি। সে তো 100 বার। হ্যাঁ, না, এটা আমি একদম বাবার ছোটবেলার কথা বলছি, মানে কৈশোরকাল বা যৌবনকাল। বেশ, সেই সময় আমার মনে হয়েছে যে কিছু মানুষ সেক্সুয়ালি আমাদের অ্যাবিউজ করে, এবং সবাইকে করেছে। যদি কেউ বলে করেনি, বলতে হবে সে তো আমরাও হয়েছি, সে অনিত হয়নি? না, আমরা তোমরা আমাদের হও, মতো লড়ে। তোমরা হও, কিন্তু হয়ে সব মেয়ে তো বলে না, সব মেয়ে তো মানে বলতে পারে না বা ঠিক। চায় না বলতে, সামাজিক ভাবে তাকে ঠিক ইয়ে করে দেবে, মানে হ্যাঁ, হ্যাঁ। সমাজ থেকে তাকে এক ঘরে করে দেবে, খারাপ মেয়ে বলবে। এই জন্য বলে না। হ্যাঁ, খারাপ মেয়ে করলো অন্য ছেলে, আর হ্যাঁ, মতো হবে। দোষ হলো মেয়েটার। এবং এই যে জায়গাটা, যে এই যে একটা অ্যাবিউজ করা বাচ্চা বয়স থেকে, এটা যে আমাদের সমাজে কি পরিমাণ আছে ভাবতে পারবে না। এবং যাকে অ্যাবিউজ করা হলো, তারপর সে যখন উঠে বললো যে আমি ছেলেদের সাথে ভালোবাসি পুরুষের সঙ্গে থাকতে, তারপর তাকে শাড়ি পরানো হলো, এবং তারপর তাকে বলা হলো HIV পজিটিভ। ওই একটা পজিটিভ আছে যেটা তার মতো নেগেটিভ আর কিছু নেই। এই যে সে HIV পজিটিভ হয়ে গেল, তাহলে সে এক ঘরে হয়ে গেল। এবং তখন তার অনেক কিছু মিলবে, তার পেটের ভাত মিলবে, 5 স্টার হোটেলে খাওয়া মিলবে, কিন্তু যেটা মিলবে না সেটা হচ্ছে মানুষের স্বীকৃতি মিলবে না, আত্মশক্তি মিলবে না, নিজের পায়ে নিজে দাঁড়ানো, নিজেকে বিশ্বাস করা, আয়নায় নিজেকে দেখা। এবং এই যে বারবার ওরা বলছে না যে আমি আমার সাথে প্রেম করি, আমার সাথে আমি এখন প্রেমে খুব অবিশ্বাসী। আমি বুঝেছি সম্পর্ক সেখানটা, আমি এই বয়সে এসে বুঝেছি যে ভালোবাসা হচ্ছে সেটা হচ্ছে নির্ভরতা। একটা মানুষকে যদি আমি খাওয়াতে পারি, তাকে যদি আমি মানুষ করতে পারি, মানে আমি এখন যে সম্পর্কটায় আছি সেটা আজকে আমি কাউকে বলিনি, তোমাকে বলছি। আমি প্রচুর ছেলের কাছে ডজ হয়েছি, মানে প্রচুর ছেলে আমাকে জাস্ট এটা তো আমার খবরের কাগজেই বেরিয়ে গিয়েছিল। একটি ছেলে আমাকে, যখন আমি ঝাড়গ্রামে থাকি, সে বিবাহ করে পরে অস্বীকার করলো, তখন আমার প্রায় আত্মহত্যা করার মতো এমন একটা অবস্থায় পৌঁছে, অনেক আগের কথা বলছি। যাই হোক, তারপরে আমি ধৈর্য ধরেছিলাম। আমার অনেক ছেলে আমার খিড়কি দরজায় এসে দাঁড়িয়েছিল, সদর দরজায় কেউ আসতে পারেনি। তখন আমি দেখলাম দরকার নেই, আমি এবার সন্তান পালন করব। তা আমি একটি ছেলেকে, সে তখন সবে গ্র্যাজুয়েট, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তা সে আমাকে বলে আমি আপনাকে মা বলে ডাক। বললাম ঠিক আছে, ডাকো মা। সে আমার কাছে এলো, থাকলো, তাকে আমি মাস্টার ডিগ্রি করালাম। আমার মা ডাকটা ভীষণ ভালো লাগতো। হ্যাঁ, কারণ আমাদের তো কেউ মা বলে না, না মানে মাসি বলে, মা বলবে না। তা যাকে আমি তো ভুবনের মাসি হতে চাইনি, আমি সত্যিকারের মা হতে চেয়েছিলাম। হ্যাঁ, তা যাকে এবার সেইটা হওয়ার পরে দেখলাম আমাদের মতো কিছু মানুষ, মানে আমরা যারা আজকে বলছি যে আমাদের নিজস্ব পরিচয়, কেউ রেলের এমপ্লয়ি, কেউ কলেজে পড়ায়, এছাড়াও একটা বিস্তর, একটা বড় বিস্তৃত সমাজ আছে আমাদের। সেই সমাজের মানুষগুলো কি করে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নয় মেকআপ আর্টিস্ট, আমি কাউকে ছোট করছি না, হ্যাঁ, কিন্তু মেকআপ আর্টিস্টের তো দরকার আছে। আর না হলে কি করে না, এখন তুমি ভিডিওগুলো দেখবে,
যে কি করো তুমি, আমি বেশ্যাবৃত্তি করি, স্বাধীন দেশে স্বাধীন বৃত্তি, বেশ্যাবৃত্তি, এগুলো তাদের বলানো হয়। তাদের অল্প বয়স, তাদের দিয়ে ব্যবসা করানো হবে, ভেড়া ভেড়া করে ব্রেন ওয়াশ করা, হ্যাঁ ব্রেন ওয়াশ করা হয়, এবং তারা সেই ওয়াশে তারা মাথাটা দিয়ে দেয়। হ্যাঁ, এবার এই যে এরা হয়ে গেল একটা সমাজ, তারা আমাকে ফুটকুনি কাটলো, হিজড়ের আবার বাচ্চা সন্তান মা হয়েছে, ওর সাথে রিলেশন আছে, শারীরিক সম্পর্ক আছে, দুজনের গায়ে নোংরা জল ছিটলো, আমার গায়ে এবং আমার সেই সন্তানের গায়ে, এবং আমরা কেউ কারোর দিকে তাকাতে পারতাম না। হ্যাঁ, দিয়ে আমারই সমাজের লোক, এরা কিন্তু বাইরে তোমার তথাকথিত সাধারণ নারী নয়, তারা কিন্তু ওই অসাধারণ ট্রান্সজেন্ডার লোকজনই, বা কজন ট্রান্সজেন্ডার আমি জানি না, ওটা তারা শাড়ি পরে থাকে। হ্যাঁ, শাড়ি পরলেই তো ট্রান্সজেন্ডার, লাল হলুদ পরলেই যেমন ইস্ট বেঙ্গল, সবুজ মেরুন পরলেই যেমন মোহনবাগান, সেরম ব্যাপার। তা যা হোক, তারপর থেকে আমাকে বলা হলো যে ওই ছেলের সঙ্গে ট্রান্সজেন্ডারকে বিয়ে দিতে হবে। আলটিমেটলি সে ছেলেটি বেরিয়ে গেল, একদিন ট্রান্সজেন্ডারকেই বিয়ে করলো। কিন্তু আরেকটি ছেলে আমার কাছে এলো, আবার মা হবে, আমাকে মা ডাক, আর মা ডাকবি না, বিয়ে করতে পারবি আমাকে? বলে হ্যাঁ, আমি বিয়ে করলাম তাকে। এই যে বিয়ে করলাম, বলে এই ছিচি দেখো বুড়ি একটা বাচ্চা ছেলেকে বিয়ে করলো। আমি কিন্তু ওকে বিয়ে করিনি, বিয়েটা করেছি, কিন্তু আমি ওকে সন্তানের মতোই পালন করি। এই সত্য আমি কাকে বলবো? ইডিপাস কমপ্লেক্স কজন বুঝবে? আমি কিন্তু তাকে বিয়ে করেও তাকে কিন্তু আমি সন্তানের মতো মানুষ করি, তাকে আমি এমকম করিয়েছি, সে এখন অনেক কিছু করছে, তার জন্য আমি চাকরি খুঁজছি। আমি যদি ওই সামাজিক হতে চাইতাম, শঙ্খ ঘোষের একটা কবিতা আছে না, মূর্খ বড় সামাজিক, তো এই কবিতাটা তো আমাকে ইন্সপায়ার করেছে অনেক। আমার তো মাস্টার মশাই শঙ্খ ঘোষ, আমি তার কাছে সবটাই পড়েছি আর কি, এমফিল অবধি ক্লাস করেছি। তা আমারও সেই মনে হয়েছে, আমি যদি সামাজিক হতে যাই তাহলে কিন্তু আমি আমার মতো করে পালন করতে পারবো না, আমাকে ওটা করতে হলো। যারা মেডিকেল স্টুডেন্ট তারা জানে যে প্রত্যেকটা মানুষকে কিন্তু যোনি নিয়ে জন্মাতে হয়, ওই যোনিটা থেকে আবার কিন্তু, তার মানে কি, আমি আসলে তো প্রকৃতি, নারীকে বলা হচ্ছে, রবীন্দ্রনাথ বলছে প্রকৃতি, ওই চন্দ্রালীর মেয়েকে বলার নাম হচ্ছে প্রকৃতি। ঈশ্বর যখন কাউকে পৃথিবীতে পাঠান তার মাতৃগর্ভের মাধ্যমে, তখন ঈশ্বরের একটি ইচ্ছে থাকে সে কিছুর একটা জন্ম দিক, তাই তো? এবার সে কখনো হয়ে যায় পুরুষ, কখনো হয়ে যায় নারী, কিন্তু যখন সে পুরুষটি বেরোয় তখনও তার কাছে তো তার মানে ঈশ্বরের এই চাহিদাই থাকে যে তুমি কিছু জন্ম দাও, হতে পারে শারীরিকভাবে না হোক, মানসিকভাবে জন্ম দাও। এই জন্ম দিতে না পেরে তাদের মনে, কারোর মনে কি কোথাও কোনো ক্ষোভ তৈরি হয়? তাই যে পুরুষরা নিজেদেরকে নারীর জায়গায়, পরিপূর্ণতা জায়গায় নিয়ে যায়, কোথাও একটা জেলাসি তৈরি হয় যে ও যেটা পেরে গেল আমি সেটা পারলাম না, আমি জানি না। আমি তো বলি বিষয় দিদি, এটা জেলাসি না, এটা যেটা হয় ভয় তৈরি হয়। ভয়টা হচ্ছে প্রত্যেকটা পুরুষের মধ্যে থেকে নারী বাস করে, ওভাবে এদের দেখে যদি আমার ওর নারী বাথরুমে গিয়ে বইয়ের শাড়ি পরে নিল, সেভাবে আমি যদি কাম আউট করে ফেলি, তখন ও ঢিল ছোড়ে আমার গায়ে যে তুই দায়নি, তুই, তোর জন্য আমি একটা আয়না হয়ে, আমি বলে আমি সবার জীবনে যেটা হচ্ছে, সবাই বলছে ওর সাহচর্য তোমরা বদলে গেছে। আমরা আজকে আড্ডার প্রায় শেষ, এবং এই আড্ডাটা এমন একটা বিষয় যে এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়। আমরা চেষ্টা করব এনাদের নিয়ে পরবর্তীকালে আবার একটা আড্ডায় বসার। অনেক জিনিস জানা হলো, অনেক জিনিস জানা বাকি রয়ে গেল। সত্যি আমরা অনেকগুলো সত্যিতে আজ নিজেদের শিক্ষিত করতে পারলাম। আমরা যদি এই শিক্ষা অন্যদের হাতে তুলে দিতে পারি তাহলে আজকের আড্ডার সার্থকতা। আর দিদিরা তোমরা এসছো আমাদের এখানে, ভালোবেসে এতটা সময় দিলে, তার জন্য আবরণের তরফ থেকে তোমাদের জন্য আছে ছোট্ট একটি উপহার। আবরণ রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ বাংলা ও বাঙালির নানা সুন্দর সুন্দর শাড়ির সঙ্গে প্রাদেশিক নানা বৈচিত্র্যপূর্ণ শাড়ি সম্ভারে পরিপূর্ণ, এবং সেই সঙ্গে আছে পুরুষদের জন্য অসাধারণ কালেকশন। তাই সঙ্গে সবসময় আবরণ। চলে এসছে আমাদের মাঝখানে আমাদের টিমের মিষ্টি মেয়ে সৃজিতা। এতবার করে মিষ্টি বলি না, আরো মিষ্টি হয়ে যাচ্ছে। এইসো, সব আগে শ্রীতমা, তারপর আয়েশা, মাঝখানে একটু দিদি তোমার জন্য উপহার। আমি আচ্ছা, আমাকে একটু মাঝখানে যেতে বলেছিল। এই তো দাও না। সংঘর্ষের আরেকটা কবিতা আছে, এ আমির আবরণ। হ্যাঁ, এ আমির আবরণ। হ্যাঁ, সেই আবরণটা আমার হাতে রয়েছে। থ্যাংক ইউ। ভালো থাকো সবাই থাকো, এইভাবে মাথা উঁচু করে থাকো, আমাদের ইন্সপিরেশন হয়ে থাকো। দেখা হবে খুব শিগগিরই আপনাদেরও সবার সঙ্গে অন্য পর্বে। কি নিয়ে?
গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ।